1930 সালের উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ ফুটবল মাত্র 13টি দল অংশ নিয়েছিল। তখন কেউ কল্পনাও করেনি এই টুর্নামেন্ট একদিন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় সফট পাওয়ার যুদ্ধক্ষেত্র। ফুটবল নিয়ে একটি প্রচলিত ধারণা আছে, ফুটবল শুধু ফুটবল, খেলোয়াড়রা খেলে, দর্শকরা উপভোগ করে, রাজনীতি সেখানে প্রবেশ করে না। কিন্তু ইতিহাস বলছে উল্টো কথা। বিশ্বকাপ কখনোই রাজনীতি মুক্ত ছিল না। 1934 সালে মুসোলিনির ফ্যাসিস্ট ইতালি বিশ্বকাপ আয়োজন করে ফ্যাসিবাদের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। 1978 সালে আর্জেন্টিনার সামরিক জান্তা বিশ্বকাপ ব্যবহার করে আন্তর্জাতিক বৈধতা আদায়ের জন্য। 2022 সালের কাতার বিশ্বকাপ ঘিরে উঠেছিল মানবাধিকার বিতর্ক। আর এই 2026 সালের বিশ্বকাপ, এটাকে তো অনেকেই বিশ্লেষক বলছেন ইতিহাসের সবচেয়ে রাজনীতিকরণকৃত বিশ্বকাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোন করে ফুটবল খেলোয়াড়ের লাল কার্ড ক্যান্সেল করেছেন। একে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি বিশ্বকাপের সবচেয়ে আন্তর্জাতিক আসরকে করে তুলেছে সবচেয়ে বর্জনীয়। আয়োজক 3 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো পরস্পরের সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ শেষে উঠেছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি, আর ইরান হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে খেলবেই না। ফুটবল কি সত্যিই ফুটবল, নাকি বিশ্বকাপ এখন বিশ্বশক্তির ভূরাজনৈতিক সংঘাতের পিছে নেমে এসেছে? বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা জানবো 100 বছরের ইতিহাস ঘেঁটে দেখব বর্তমানে ফুটবল বিশ্বকাপ শুরু থেকে কি ভূরাজনীতির কবলে ছিল, নাকি নতুন করেই ভূরাজনীতির প্রশ্নগুলো উঠছে, বা কী অবস্থায় আছে সেই বিষয় নিয়ে। বিশ্বকাপ ইতিহাসের রাজনীতির প্রথম ও সবচেয়ে স্পষ্ট উদাহরণ 1934 সালের ইতালির বিশ্বকাপ। 1922 সালে মুসোলিনি ইতালির ক্ষমতা দখল করেন। 1934 সালের মধ্যে তিনি তার ফ্যাসিস্ট শাসনকে সুসংহত করেছেন, কিন্তু আন্তর্জাতিক মহলে ইতালির ভাবমূর্তি ছিল খুবই খারাপ। মুসোলিনি বুঝতে পারেন বিশ্বকাপ হতে পারে তার সফট পাওয়ার অস্ত্র। তিনি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব নেন। প্রতিটি ম্যাচকে তিনি ব্যবহার করেন ফ্যাসিবাদের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। স্টেডিয়ামের ফ্যাসিস্ট স্যালুট বাধ্যতামূলক করা হয়, সংবাদ মাধ্যমকে নির্দেশ দেওয়া হয় শুধু ইতালির জয়ের খবর ছাপাতে হবে। আর সবচেয়ে বড় কাণ্ড ঘটে সেমিফাইনালে। ইতালি খেলে অস্ট্রিয়ার সাথে, রেফারি ছিলেন সুইডিশ। ম্যাচের শেষ মুহূর্তে ইতালি 1-0 ব্যবধানে জেতে, কিন্তু পরে জানা যায় মুসোলিনি ম্যাচের আগেই রেফারিকে হুমকি দিয়েছিলেন ইতালি বিশ্বকাপ যেন জেতে। মুসোলিনি এটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট ইতালির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। ফুটবল ইতিহাসের প্রথম ভূরাজনৈতিক হস্তক্ষেপ ছিল এটি, আর সেটি ছিল ভূরাজনীতির সাথে ফুটবলের প্রথম বিবাহ। 1966 সাল বিশ্বকাপের ইতিহাসের একমাত্র ঘটনা যেখানে একটি গোটা মহাদেশ বিশ্বকাপ বয়কট করে। ব্রাজিলের মতো দক্ষিণ আমেরিকার দেশগুলো বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারত, কিন্তু আফ্রিকান দেশগুলোর জন্য ফিফা নির্ধারণ করেছিল মাত্র একটি আসন। পুরো আফ্রিকা মহাদেশ থেকে মাত্র একটি দল বিশ্বকাপ খেলতে পারবে। আফ্রিকান দেশগুলোর প্রতিক্রিয়া ছিল তীব্র। তারা বলেছিল এটা ঔপনিবেশিক বৈষম্য। 1960-এর দশক আফ্রিকার স্বাধীনতার দশক। একের পর এক উপনিবেশ মুক্ত হচ্ছে। তারা ঘোষণা দেয় সব আফ্রিকান দেশ বিশ্বকাপ বয়কট করবে। ফিফা তখন চাপে পড়ে, কিন্তু বাদ দিতে রাজি হয়নি। ফলে পুরো আফ্রিকা মহাদেশ 1966 সালের বিশ্বকাপ বয়কট করে। এটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বয়কট। এই বয়কট ফেলে ফিফাকে গ্লোবাল গভর্নেন্স পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। আফ্রিকার আসন সংখ্যা বাড়ানো হয়, কিন্তু সেই বয়কট ফুটবলে উত্তর দক্ষিণ বিভাজনকে স্পষ্ট করে দেয়। ফুটবল আর শুধু খেলা ছিল না, এটি হয়ে উঠেছিল ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। 1973 সাল স্নায়ুযুদ্ধের চরম সময় চিলিতে আউগুস্তো পিনোচেট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সমাজতান্ত্রিক সরকারকে উৎখাত করা হয়, হাজার হাজার মানুষ নির্যাতিত হয়। সেই সময় চিলি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে অফ ছিল। প্রথম লেগ মস্কোতে 0-0 ড্র হয়। দ্বিতীয় লেগ হতে ছিল চিলির সান্টিয়াগোতে। কিন্তু পিনোচেটের অভ্যুত্থানের পর সোভিয়েত ইউনিয়ন জানিয়ে দেয়, আমরা পিনোচেটের চিলিতে খেলবো না। এটি ছিল ইতিহাসের প্রথমবার যখন একটি যোগ্যতা অর্জনকারী দল রাজনৈতিক কারণে বিশ্বকাপ ম্যাচ বর্জন করেছিল। ফিফা সোভিয়েত ইউনিয়নকে বাদ দিয়ে চিলিকে সরাসরি বিশ্বকাপে পাঠায়। চিলি খেলতে যায় 1974 সালের পশ্চিম জার্মানির বিশ্বকাপে। এই ঘটনা স্পষ্ট করে দেয় ফুটবল কখনোই স্নায়ুযুদ্ধের রাজনীতি থেকে মুক্তি ছিল না। পূর্ব ও পশ্চিমের সংঘাত ফুটবল মাঠে প্রতিফলিত হতো। 1978 সাল আর্জেন্টিনায় সামরিক জান্তা ক্ষমতায়। হোর্হে রাফায়েল ভিদেলা। আর্জেন্টিনায় চলছে নোংরা যুদ্ধ। হাজার হাজার রাজনৈতিক বিরোধীদেরকে অপহরণ, নির্যাতন ও হত্যা করা হচ্ছে। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছে। জান্তা বুঝতে পারে এটি তাদের জন্য আন্তর্জাতিক বৈধতা অর্জনের জন্য বড় সুযোগ। তারা বিশ্বকাপকে ব্যবহার করে আর্জেন্টিনার মহামানবতা প্রচারের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তাদের দেখানো হয় শুধু নির্মিত দৃশ্য। ফুটবল উৎসব, সুখী মানুষ, রাজনৈতিক বন্দী, নির্যাতন, নিখোঁজ সব লুকিয়ে রাখা হয়। আর্জেন্টিনা ফাইনাল ওঠে, নেদারল্যান্ডসকে 3-1 গোলে হারায়। জান্তা এটাকে ব্যবহার করে জাতীয় ঐক্য
ঐক্যর প্রতীক হিসাবে। কিন্তু পরে জানা যায় জানতা বিশ্বকাপ আয়োজনের জন্য কত টাকা খরচ করেছে আর সেই টাকা কোথা থেকে এসেছে। মানুষ যখন ফুটবল দেখছিল তখন রাজনৈতিক বন্দীদের নির্যাতন চলছিল। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও নোংরা অধ্যায়গুলোর হচ্ছে এটি একটি। 2022 সাল কাতার বিশ্বকাপের ইতিহাসে প্রথম আরব দেশ আয়োজক, কিন্তু এই বিশ্বকাপকে ঘিরে শুরু হয় অভূতপূর্ব মানবাধিকার বিতর্ক। কাতারকে অভিযুক্ত করা হয় হাজার হাজার প্রবাসী শ্রমিক স্টেডিয়াম নির্মাণে মারা গেছেন। কাফালা সিস্টেমের মাধ্যমে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। এলিজিবিলিটি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন রয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো কাতারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালায়। জার্মানির জাতীয় দল কাতারের মানবাধিকার রেকর্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কিন্তু সমালোচকরা প্রশ্ন তোলেন, কেন পশ্চিমা দেশগুলো এত দেরিতে প্রতিক্রিয়া জানালো? কারণ বিশ্বকাপের টিকিট কেনা হয়ে গেছে, হোটেল বুক করা হয়ে গেছে, সব কিছু প্রস্তুত। কাতারের সমর্থকরা বলেন, আমরা স্বীকার করি আমরা নিখুঁত নই, কিন্তু আমরা সংস্কার করছি। কাতার দাবি করে মানবাধিকার সংগঠনগুলোর চাপেই সংস্কার এনেছে। কিন্তু বিতর্কের মূল প্রশ্ন থেকে যায়, পশ্চিমা বিশ্বে নির্বাচিত ক্ষোভ কেন কাতারের জন্য এত কড়া সমালোচনা, কিন্তু অন্য আয়োজকদের জন্য নয়? বিশেষজ্ঞদের মতে কাতার বিশ্বকাপ ছিল পশ্চিমা বনাম আরব বিশ্বের একটি ভূরাজনৈতিক সংঘাতের প্রতিফলন। তেল গ্যাসের রাজনীতি, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু এবং ইসলামোফোবিয়া সব মিলে কাতার বিশ্বকাপ হয়ে উঠেছিল ভূরাজনৈতিক পাঞ্চিং ব্যাগ। আর সেই দ্বৈত প্রশ্নটি এখন 2026 বিশ্বকাপে ঘিরে আরও জোরালো হয়েছে। 2026 মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই তিন দেশ যৌথভাবে আয়োজক। প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে। ফিফা এটাকে ঘোষণা করেছিল ঐক্যের প্রতীক হিসাবে, কিন্তু বাস্তবতা হলো এই তিন দেশের সম্পর্ক কখনোই এত খারাপ ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ করে তিনি মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছেন। কানাডার সাথে বাণিজ্য যুদ্ধ চলছে, অথচ এই তিন দেশকে একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে হবে। ট্রাম্প নিজেই বলেছেন আমেরিকা এই মহাদেশের প্রধান শক্তি। বিবিসি এর বিশ্লেষকরা বলেছেন এটি সবচেয়ে জটিল রাজনৈতিক টাইটরোপ। এই বিশ্বকাপের আরেকটি বড় বৈশিষ্ট্য, 48টি দল অংশ নিচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। কিন্তু একই সঙ্গে এটি সবচেয়ে বর্জনীয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর ভিসা ও অভিবাসন নীতি, ন্যাশনাল সিকিউরিটি ও ইমিগ্রেশন কন্ট্রোলের নামে অনেক দেশের সমর্থকদের ভিসা দেওয়া হচ্ছে না। ফুটবলের সবচেয়ে আন্তর্জাতিক আসরটি হয়ে উঠছে সবচেয়ে বিতর্কিত। আর সবচেয়ে বড় বিষয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ফুটবল হস্তক্ষেপ করেছেন। 2026 সালের জুলাইয়ে বিশ্বকাপের 32 পর্ব মার্কিন দলের স্ট্রাইকার ফ্লোরিন বালোগুন লাল কার্ড পেয়ে সাসপেন্ড হন। ট্রাম্প সরাসরি ফোন করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। তিনি দাবি করেন রিভিউ করো, বালোগুন খেলতে পারবে, এবং ফিফা সিদ্ধান্ত বদলে ফেলে বালোগুনের সাসপেনশন স্থগিত করা হয়। হংকংয়ের প্রাক্তন অলিম্পিয়ান হো কাই কং একে বলেছেন রাজনৈতিক চাপে ফুটবলের সবচেয়ে নগ্ন হস্তক্ষেপ। আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তুলেছে, ফিফা কি স্বাধীন, নাকি ফিফা এখন মার্কিন সফট পাওয়ারের হাতিয়ার? 2026 সাল বিশ্বকাপ আর শুধু ফুটবল নয়, এটি ভূরাজনৈতিক পারফেক্ট স্টর্ম। 2026 সালের 15 জুলাই বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতাগুলোর মধ্যে একটি। ম্যাচ শেষে আর্জেন্টিনা 2-1 গোলে জেতে, কিন্তু মাঠের খেলা শেষ হলেও মাঠের বাইরের খেলা শুরু হয়। আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে নেমে পড়লেন মালভিনাস আর্জেন্টিনা লেখা একটি বিশাল ব্যানার হাতে। এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যার উপর যুক্তরাজ্য আর্জেন্টিনার সার্বভৌমত্ব দাবি রয়েছে। 1982 সালে এই দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। ফিফার নিয়ম স্পষ্ট, মাঠে কোনো রাজনৈতিক বার্তা প্রদর্শন করা যাবে না, কিন্তু আর্জেন্টিনা জেনে শুনে এই নিয়ম ভঙ্গ করেছে। এরপর যা ঘটল তা আরও জটিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা ফিফাকে তদন্তের আহ্বান জানান। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরা এটিকে জাতীয় গর্ব হিসেবে উদযাপন করেছেন। ফিফা এ নিয়ে তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন হলো ফিফা কি আর্জেন্টিনাকে শাস্তি দিতে পারবে? বিশেষজ্ঞদের মতে এটি ফুটবলের সবচেয়ে পুরনো ভূরাজনৈতিক সংঘাতের পুনরুত্থান। 2014 সালেও আর্জেন্টিনা একই কাজ করেছিল, তখন ফিফা তাদের 20,000 পাউন্ড জরিমানা করেছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিশ্বকাপের সেমিফাইনালে এই ঘটনা ঘটেছে। ফিফা যদি কঠোর শাস্তি দেয় তবে আর্জেন্টিনার সমর্থকরা ডেফিনেটলি ক্ষুব্ধ হবে, আর যদি শাস্তি না দেয় তবে ফিফার নিয়মের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। 2026 সালের মার্চ বিশ্বকাপ শুরুর আগে ইরান হুমকি দেয়, আমরা যুক্তরাষ্ট্রের সাথে খেলব না, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পারমাণবিক চুক্তি নিয়ে সংকট, মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের সংঘাত এবং মার্কিন নিষেধাজ্ঞা সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধের দ্বার প্রান্তে। ইরানের ফুটবল ফেডারেশন জানায়, আমরা রাজনৈতিক প্রতিবাদ হিসাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে অস্বীকার করতে পারি। এটি যদি ঘটত তাহলে ইতিহাসের প্রথমবার যখন একটি যোগ্যতা অর্জনকারী দল রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। যদিও শেষ পর্যন্ত ইরান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, কিন্তু এই হুমকি প্রমাণ করে ভূরাজনৈতিক উত্তেজনা ফুটবলকে কতটা প্রভাবিত করতে পারে। আর একটি মজার বিষয় হলো, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার সময় ট্রাম্প ইনতিফানিকে ফোন করেছিলেন। অর্থাৎ একদিকে ট্রাম্প ফুটবলকে হস্তক্ষেপ করেছেন, অন্যদিকে ইরান ফুটবলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দিচ্ছে।
ফুটবল শুধু খেলা নয়, এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। 2026 বিশ্বকাপের আগে আরেকটি বড় বিতর্ক বয়কট আন্দোলন। ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার দাবি জানান। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করেন। এর প্রতিক্রিয়া হিসেবে ফ্রান্সের বামপন্থী রাজনীতিবিদ এরিক কোকেরেল বলেন, আমরা বিশ্বকাপ বয়কট করব। জার্মানিতে বয়কটের ডাক ওঠে। একটি জার্মান জরিপে দেখা যায় 47% জার্মান নাগরিক বিশ্বকাপ বয়কট সমর্থনে, কিন্তু বাস্তবতা হলো বিশ্বকাপ বয়কট করা খুবই কঠিন, কারণ বিশ্বকাপ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয় অনেক দেশ। ফ্রান্স ও নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, আমরা বয়কট করব না। তবুও এই বয়কট আন্দোলন প্রমাণ করে বিশ্বকাপ আর শুধু খেলা নয়, বরং এটি হয়ে উঠেছে রাজনৈতিক প্রতিবাদের প্ল্যাটফর্ম। বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপ বয়কটের ইতিহাস খুবই পুরনো। 1966 সালের আফ্রিকান দেশগুলোর বয়কট করেছিল, 34 সালে উরুগুয়ে বয়কট করেছিল। 2026 সালে বড় যদি কোনো বয়কট হতো তা হতো ইতিহাসের সবচেয়ে বড় বয়কট, যদিও তা হয়নি। কিন্তু বয়কটের হুমকি নিজেই একটি ভূরাজনৈতিক বার্তা। ফিফার মূলনীতি রাজনীতি ফুটবলে প্রবেশ করে না। ফিফার সনদে স্পষ্ট লেখা রয়েছে ফিফা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবে, কিন্তু বাস্তবতা কি? ফিফা কি সত্যিই নিরপেক্ষ, নাকি এটি শক্তিশালী দেশগুলোর হাতিয়ার? 2026 সালের বিশ্বকাপের ঘটনাগুলো এই প্রশ্নের জবাব দিয়েছে। যখন ট্রাম্প ফোন করলেন ইনফান্তিনোকে, ফিফা নীরব ছিল, তারা ট্রাম্পের চাপের সিদ্ধান্ত বদলে ফেললো। অন্যদিকে যখন আর্জেন্টিনা রাজনৈতিক ব্যানার প্রদর্শন করলো, ফিফা তদন্ত শুরু করলো, কিন্তু তারা কি আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিতে পারবে? প্রশ্ন হলো, ফিফার নিরপেক্ষতা কি শুধু দুর্বলদের জন্য? ফিফা কখনোই সম্পূর্ণ নিরপেক্ষ ছিল না। ইতিহাসে ফিফা স্বৈরশাসক, দুর্নীতিবাজ ও শক্তিশালী দেশগুলোর সাথে আপোষ করেছে। 1978 সালে আর্জেন্টিনার জান্তার সাথে ফিফার সম্পর্ক ছিল। 1934 সালে মুসোলিনির সাথে ফিফার সম্পর্ক ছিল। ফিফা সবসময় নিজের স্বার্থ দেখেছে, টাকা ও ক্ষমতা। 2026 বিশ্বকাপ প্রমাণ করেছে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা একটি মিথ। বাস্তবে ফিফা ভূরাজনৈতিক শক্তির একটি অংশ। 2026 বিশ্বকাপের বিতর্ক শেষ না হতেই শুরু হয়েছে 2034 বিশ্বকাপের বিতর্ক। ফিফা ঘোষণা করেছে 2034 বিশ্বকাপ হবে সৌদি আরবে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে সৌদি আরব বিশ্বকাপের আয়োজন মানবাধিকারের জন্য বড় হুমকি। তারা বলেছে বিশাল সংস্কার ছাড়া সমালোচকদের গ্রেপ্তার করা হবে, নারী ও এলজিবিটি মানুষ বৈষম্যের মুখোমুখি হবে এবং শ্রমিকদের ব্যাপক শোষণ করা হবে। অ্যামনেস্টি আরও বলেছে ফিফার উচিত সৌদি আরবে বিড প্রক্রিয়া বন্ধ করা। কিন্তু ফিফা কি শুনবে? ইতিহাস বলে ফিফার টাকার সামনে নথি স্বীকার করতে পারে। কাতার 2022 বিতর্কের পরেও ফিফা সৌদি আরবকে 2034 আয়োজক হিসাবে মেনে নিয়েছে। সমালোচকরা বলেছেন ফিফা মানবাধিকারের চেয়ে টাকাকে গুরুত্ব দেয়, আবার কেউ কেউ বলেছেন বিশ্বকাপের আয়োজনে সৌদি আরবের সংস্কারকে ত্বরান্বিত করতে পারে। কাতারের ক্ষেত্রেও একই যুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু প্রশ্ন থেকেই যায় মানবাধিকারের বিনিময়ে ফুটবল কি সত্যিই মূল্যবান? 2034 বিশ্বকাপের যে আয়োজক সৌদি আরব, ভূরাজনীতি ও মানবাধিকারের আরেকটি বড় সংঘাত হবে কিনা সেটি সময় বলে দেবে। বেসিক্যালি ফুটবল বিশ্বকাপের 100 বছরের ইতিহাসে আমরা দেখেছি কীভাবে ফুটবল হয়ে উঠেছে ভূরাজনীতির অস্ত্র। 2026 সালের এই বিশ্বকাপ প্রমাণ করলো ফুটবল আর শুধু ফুটবল নেই, কিন্তু আশা হারানোর কিছুই নেই। ফুটবল এখনও মানুষকে একত্রিত করতে পারে, ফুটবল এখনও আশা দিতে পারে, এবং সেটিও আমরা দেখেছি। যদিও 2026 সালের বিশ্বকাপে বিতর্কিত করা হয়েছে বেশ কয়েকটি দেশকে, তার মধ্যে আর্জেন্টিনা অন্যতম, কিন্তু বাস্তবতা সেটি বলে না। আর্জেন্টিনা তাদের পারফরমেন্স দিয়ে যোগ্য দল হিসেবেই কিন্তু এবারে বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছে। এবং যে ভূরাজনীতির কথাটি বলা হয়েছে সেটি স্পেশালি ফোকাস পেয়েছে ট্রাম্পের অযৌক্তিক সিদ্ধান্ত এবং হস্তক্ষেপ। এছাড়া ইরানের বয়কট, যেটি খুবই যৌক্তিক একটি ব্যাপার। যদি ইরান বয়কট করতো তাহলে সেটা লজিক্যালি কিন্তু ধরে নেওয়া হতো। এছাড়া ট্রাম্পের যে গ্রিনল্যান্ড কেনার যে ব্যাপারটা ছিল সেটি ছিল সবচেয়ে বেশি বিতর্কিত। এখন কথা হচ্ছে ফিফা এখন পর্যন্ত যে চাপমুক্তভাবে বিশ্বকাপটি আয়োজন করতে পেরেছে, শুধুমাত্র ওই লাল কার্ড দেখানোর সাসপেনশনটা বাতিল না করা ছাড়া, এখন কি পারবে ফিফা তার শেষ প্রস্তুতি সম্পন্ন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে? সেটি কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। আসলে কি ফিফা নিরপেক্ষ, নাকি কারো পক্ষ নিয়ে আসলে ভূরাজনীতিতে ফিফার একটি ভূমিকা রয়েছে সেই বিষয় নিয়ে? ভালো থাকুন সবাই, শুভকামনা।